ভাবুন তো, এক নিদ্রাহীন রাত, আর সেই রাতটাই হয়ে উঠল একজনের জীবনের সবচেয়ে বড় একটা স্বপ্নের উৎস। হ্যাঁ, আজ আমরা তরুণ কবি জন কিটসের সেই গল্পটাই জানব। দেখব কিভাবে এক নির্ঘুম রাত থেকে জন্ম নিয়েছিল এক অসাধারণ প্রতিজ্ঞা। তো আজকের এই যাত্রায় আমরা কি দেখব? প্রথমে এক নিদ্রাহীন কবির সেই প্রশ্ন, সেখান থেকে কবিতার কাছে তার প্রতিজ্ঞা। তারপর দেখব তার সেই ১০ বছরের বিশাল পরিকল্পনাটা। আর হ্যাঁ, দোলনা ঘোড়ার বিরুদ্ধে তার লড়াইটাও কিন্তু বেশ মজার। সব শেষে আমরা জানব কবিতার আসল উদ্দেশ্যটা কি, আর তার সামনে থাকা সেই বিশাল মহাসাগরের গল্প। চলুন শুরু করা যাক। আচ্ছা, চলুন তো একটু কল্পনা করার চেষ্টা করি। তরুণ কবি জন কিটস বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছেন, কিন্তু চোখে ঘুম একদমই নেই। তো ঘুম যখন আসছেই না, তিনি তখন ঘুমকেই নিয়েই ভাবতে শুরু করলেন। মানে, ঘুম জিনিসটা আসলে কি? আর তার ভাবনার শুরুটা হয় এই প্রশ্নটা দিয়ে। আচ্ছা, গ্রীষ্মকালের একটা মিষ্টি বাতাসের চেয়েও কোমল কিছু কি হতে পারে? এই একটা প্রশ্নই যেন আমাদের তার চিন্তার গভীর জগতে টেনে নিয়ে যায়। তিনি আসলে ভাবছিলেন, এই পৃথিবীতে সবচেয়ে স্নিগ্ধ, সবচেয়ে আরামদায়ক জিনিসটা ঠিক কি? দেখুন, তিনি ঘুমের সাথে কি সুন্দর জিনিসের তুলনা করছেন। বলছেন ঘুম নাকি গ্রীষ্মের বাতাসের চেয়েও কোমল, একটা ছোট্ট হামিংবার্ডের গুঞ্জনের থেকেও, এমনকি ফুটে থাকা কস্তুরী গোলাপ বা সবুজ উপত্যকার চেয়েও বেশি স্নিগ্ধ। শুধু তাই না, নাইটিঙ্গেলের বাসা বা শেক্সপিয়ারের কর্ডেলিয়ার সেই শান্ত মুখের চেয়েও কোমল কিছু যদি থাকে, তাহলে সেটা কি? একটাই উত্তর, ঘুম। কিটসের কাছে ঘুম যেন এমন একটা শক্তি, যার স্নিগ্ধতার কাছে আর সবকিছুই হার মেনে যায়। কিন্তু মজার ব্যাপার হল, ঘুমের এত প্রশংসা করার ঠিক পরেই কিটসের মাথায় আর একটা বড় প্রশ্ন চলে আসে। তিনি ভাবেন, আচ্ছা, ঘুমের চেয়েও উঁচু, চিন্তারও ঊর্ধ্বে কি কিছু থাকতে পারে? এমন কিছু যা ঘুমের থেকেও মহৎ? আর ঠিক এখানেই এই কবিতাটার আসল বিষয় আমাদের সামনে আসে। কিটসের কাছে সেই মহান শক্তিটা হল কাব্যশক্তি বা পোয়েজি। এমন এক শক্তি যা জাগতিক সবকিছুকে, সমস্ত মূর্খতাকে দূরে ঠেলে দেয়, যা ঘুমের চেয়েও অনেক গভীর, অনেক বেশি শক্তিশালী। তো এই গভীর ভাবনা থেকেই কিটস তার জীবনের সবচেয়ে বড় প্রতিজ্ঞাটা করে ফেলেন। চলুন পরের অংশে দেখি কিভাবে এই ভাবনাটা তার জীবনের ব্রত হয়ে ওঠে। এই লাইনগুলো খেয়াল করুন, এটাই কিন্তু এই কবিতার একেবারে কেন্দ্রবিন্দু। কিটস সরাসরি কাব্যশক্তিকে বলছেন, তোমার জন্যই আমি কলম ধরি। তিনি স্বীকার করছেন যে তিনি এখনও সেই কাব্যলোকের একজন সেরা নাগরিক হয়ে উঠতে পারেননি, কিন্তু তার চেষ্টাটা থাকবে। এটা শুধু কয়েকটা লাইন না, এটা একটা শপথ। তো শপথ তো নিলেন, কিন্তু কিটস শুধু স্বপ্ন দেখেই থেমে থাকার পাত্র ছিলেন না। তিনি তার লক্ষ্যে পৌঁছানোর জন্য রীতিমতো একটা পরিকল্পনা তৈরি করে ফেলেন, একটা দশকের পরিকল্পনা। হ্যাঁ, ঠিক 10টা বছর। তিনি নিজের কাছে 10টা বছর সময় চাইলেন। ভাবলেন, এই 10 বছর তিনি কবিতায় নিজেকে এমনভাবে ডুবিয়ে দেবেন, যাতে তার আত্মা যে মহান কাজের জন্য তৈরি হয়েছে, সেটা তিনি সম্পূর্ণ করতে পারেন। আর এই 10 বছরের যাত্রার জন্য তার একটা পথও ঠিক করা ছিল। দেখুন, তিনি দুটো ধাপের কথা বলেছেন। প্রথম ধাপে তিনি প্রকৃতির মাঝে থাকতে চান, ঘাসের ওপর ঘুমিয়ে, লাল আপেল আর স্ট্রবেরি খেয়ে, মানে প্রকৃতি আর পুরাণের জগতে পুরোপুরি ডুবে যেতে চান। আর দ্বিতীয় ধাপে সেখান থেকে উঠে এসে তিনি মানুষের জীবনের আরও গভীর জিনিসগুলো নিয়ে লিখতে চান, মানুষের মনের কষ্ট, তাদের লড়াই, এই সব কিছু। কিন্তু দেখুন, নতুন কিছু গড়তে গেলে তো পুরনোকে ভাঙতেই হয়, তাই না? কিটসও ঠিক এটাই বিশ্বাস করতেন। তিনি জানতেন, তার নতুন ধরনের কবিতা যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে পুরনো যে ধারাটা চলছে তাকে আঘাত করতেই হবে। এই স্লাইডে তার দৃষ্টিভঙ্গির পার্থক্যটা খুব পরিষ্কারভাবে বোঝা যায়। একদিকে কিটস বলছেন সৌন্দর্য জেগে উঠেছে, কাব্যশক্তি হল আলোর অফুরন্ত ঝর্ণার মতো, আর অন্যদিকে পুরনো ধারার কবিদের সম্পর্কে বলছেন তারা নাকি জীর্ণ নিয়মের বেড়াজালে বাধা ছিলেন, মুখোশ পরে থাকতেন। মানে একদিকে প্রাণীর উচ্ছ্বাস আর অন্যদিকে প্রাণহীন নিয়মকানুন। আর তার সেই বিখ্যাত লাইনটা, তিনি পুরনো কবিদের অভিযুক্ত করছেন এই বলে যে তারা একটা দোলনা ঘোড়ার ওপর চড়ে দুলত আর ভাবত ওটা বুঝি প্যাগাসিস। ভাবা যায়?
মানে তারা নিজেদের অনেক বড় কবি মনে করত, কিন্তু কিটসের চোখে তারা ছিল অনুপ্রেরণাহীন নকল। তাহলে পুরনোদের এত সমালোচনা করার পর প্রশ্ন আসেই, কবিতার আসল উদ্দেশ্যটা কি? কিটসের মতে কবিতার কাজটা কি হওয়া উচিত? তার এই পুরো যাত্রার মূল লক্ষ্যই ছিল এই প্রশ্নের উত্তর খুঁজে বের করা। এবং তিনি উত্তরটা খুঁজেও পেয়েছিলেন। দেখুন, কিটসের নিজের ভাষাতেই কাব্যশক্তির সবচেয়ে বড় উদ্দেশ্য হল মানুষের বন্ধু হওয়া, মানুষের মনের দুশ্চিন্তা দূর করা আর তার ভাবনাকে আরও উন্নত করে তোলা। এটা শুধু শিল্প নয়, এটা মানুষের জন্য এক ধরনের সেবা। তার মানে কিটসের কাছে তারাই আসল কবিরাজা, যারা খুব সহজভাবে মানুষের মনকে শান্ত করার মতো কথাগুলো বলতে পারেন। কোনো জাঁকজমক নয়, কোনো পাণ্ডিত্য দেখানো নয়, শুধু মানুষের মনে শান্তি দেওয়া। এটাই কবিতার আসল কাজ। তো আমরা আমাদের আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি। এবার আমরা কিটসের সেই মুহূর্তটার কথা বলবো, যখন তিনি তার এই বিশাল স্বপ্নের সামনে দাঁড়িয়ে আছেন আর নিজের সংকল্পকে আরও একবার ঝালিয়ে নিচ্ছেন। তিনি লিখছেন, এক আবছা মহাসাগর, অসংখ্য দ্বীপে ছাওয়া আমার সামনে ভয়ঙ্করভাবে বিস্তৃত। এই একটা লাইনেই যেন সবটা বলা হয়ে যায়। তিনি বুঝতে পারছেন তার সামনে যে কাজটা পড়ে আছে সেটা একটা বিশাল, প্রায় অসীম সাগরের মতো। আর এত বড় একটা স্বপ্নের সামনে দাঁড়ালে যা হয়, তার মনেও কিন্তু ভয় আর সংশয় কাজ করছে। তিনি ভাবছেন, আরে এ তো অনেক পরিশ্রমের কাজ, কতদিন যে লাগবে, কি ভীষণ কঠিন একটা কাজ। এই ভয়টাই কিন্তু তাকে আরও বেশি মানবিক করে তোলে, তাই না? কিন্তু এখানেই কিটসের আসল পরিচয়। এত ভয়, এত সংশয়, সব কিছু সত্ত্বেও তিনি কিন্তু পিছিয়ে যাননি। বরং তিনি ঠিক করলেন, কাজটা যতই কঠিন হোক, শুরুটা তাকে আজই করতে হবে, এই মুহূর্তে। কিটসের এই গল্পটা প্রায় ২০০ বছরের পুরনো, কিন্তু এটা আমাদের সবার জন্য একটা প্রশ্ন রেখে যায়। যে কোনো স্রষ্টার সামনেই কি এমন একটা মহাসাগর থাকে না? যখনই কেউ নতুন কিছু সৃষ্টি করতে যায়, তার সামনেও কি এমনই এক বিশাল অজানা পথ থাকে না? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।